দর্শক, গতকালকে হবিগঞ্জে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনা, থানায় ঢুকে থানার ওসিকে থ্রেট দেয়া, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা দাবি করা, সমন্বয়ক দাবি করা, থানা পুড়িয়ে দেয়া, পুলিশকে পুড়িয়ে মারার কথা স্বীকার করা, এই ধরনের চাঞ্চল্যকর যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার ২৪ ঘন্টা আগেই বৈষম্যবিরোধী আন্দোলনের অতঃপর টনক নড়েছে এবং টনক নড়ার প্রেক্ষাপটে আমরা দেখলাম যে সেই নেতাকে শোকজ করছে বৈষম্যবিরোধী আন্দোলন। কিন্তু সেখানে তারা বলছে না যে তাকে গ্রেপ্তার করা হোক, তাকে আইনের আওতায় আনা হোক, তাকে শাস্তি দেওয়া হোক। এই ধরনের অধ্যত্ব কোনোভাবেই বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে মেনে নেওয়া হবে না, এই ধরনের কোনো কথা নেই। তারা সাংগঠনিকভাবে একটা শোকজ দিয়েছে। এই শোকজের ব্যাপার আমরা বৈষম্যবিরোধী আন্দোলন এবং এনসিপির ক্ষেত্রে অনেকবার দেখেছি। কোনো একটা কাণ্ড কারখানা ঘটে, তারপরে শোকজ দেওয়ার ঘটনা ঘটে, তারপরে আবার কিছুদিন পরে সেই শোকজ উইথড্রও হয়ে যায়। এবারও কি সেটা হবে? হবিগঞ্জের ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের মূল নেতারা কি বলছেন? তারা কি এটাকে ওন করবেন, নাকি সত্যি সত্যি এই জাতীয় যারা আছে দেশে তাদেরকে সংগঠন থেকে বের করে দেয়া শুধু নয়, তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়, সেজন্য তারাই অগ্রণী ভূমিকা পালন করবেন? কি হলো তাকে নিয়ে চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে, বৈষম্যবিরোধী আন্দোলনই বা কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় যে চাঞ্চল্যকর ঘটনা ঘটল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী আন্দোলনের টনক নড়েছে। আজকের পত্রিকা এই খবরটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি বলা বৈষম্যবিরোধী নেতাকে শোকজ। কি বলল তারা একটু জানিনি, তারপরে আমরা আলোচনা করি। সদস্য সচিব হবিগঞ্জ জেলার বৈষম্যবিরোধী আন্দোলনের মাহাদি হাসান, তাকে শোকজ চিঠি দেওয়া হয়েছে। আজকে দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদত হোসেন স্বাক্ষরিত চিঠিটি তাকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, শুক্রবারে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় আপনার প্রদত্ত কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য বলছে। এটা শাস্তিযোগ্য অপরাধের বক্তব্য সেটা বলছেন না, অনাকাঙ্ক্ষিত বক্তব্য। গণমাধ্যম সূত্রে আমরা লক্ষ্য করেছি, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং একই সঙ্গে যা জনপরিসরে সংগঠনের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতো না যদি আপনারা এই শোকজ চিঠি দেওয়ার সাথে সাথে পুলিশ কর্তৃপক্ষকে এই অনুরোধ করতেন যে তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি দেয়া হোক, কিন্তু সেটা আপনারা বলেননি। চিঠিতে আরও বলা হয়েছে, আপনি কেন এ ধরনের বক্তব্য প্রদান করেছেন তার সুস্পষ্ট ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ২৪ ঘন্টার মধ্যে দপ্তর সম্পাদকের মাধ্যমে সভাপতি রিফাত রশিদের বরাবর উপস্থাপন করার নির্দেশ প্রদান করা হচ্ছে। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে সংগঠনের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে। মানে কোনো সাংগঠনিক কর্মকাণ্ড তিনি করতে পারবেন না, কিন্তু দল থেকে বহিষ্কার না। কিন্তু শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় ওসিকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে, পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় থানার ভেতরে ওসির সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা দাবি করে তিনি বলছেন যে এখানে ১৭ জন শহীদ হয়েছে, আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে আগুনে জ্বালিয়ে দিয়েছি, আপনার এত বড় সাহস হয় কোত্থেকে আমাদের কর্মীকে ধরে আনার? আপনি তাকে ডেভিল বলেন কোন সাহসে? এর মানে আমি ঘুম থেকে উঠেই কোনো কিছু আমার পরনে যা ছিল তাই পরে আমি চলে এসেছি আপনার কাছ থেকে জানতে, আমি ব্যাপারটা বুঝতে পারিনি, আপনি আমাকে ব্যাপারটা বোঝান। এইভাবে অধ্যত্ব প্রকাশ করেছেন এই নেতা মাহাদি হাসান। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এই ঘটনাটা ঘটেছে এবং তার চেহারার বর্ণনাও, শরীরের গড়নের কথাও আমরা বলেছিলাম যে হালকা পাতলা গড়ন, ওজন কত ৪০-৪৫ কেজি হয়তো ওজন হবে, ওজনের চাইতে তার কথার ওজন কয়েকশো গুণ ভারী যে কথাগুলো বলেছেন। এবার বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্র থেকে তাকে শোকজ করা হয়েছে। এখন দেখার ব্যাপার হচ্ছে যে এনসিপির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম। এনসিপির ক্ষেত্রে এরকম শোকজের ঘটনা অনেক দেখেছি। সরোয়ার তুষার, যিনি এবার নির্বাচনে
প্রার্থীও হয়েছেন এনসিপির, তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ আসলো, তাকে শোকজ করা হলো। তারপরে আমরা কি দেখলাম, 3 মাস পরে সেই শোকজ আবার আনুষ্ঠানিকভাবে উইথড্র করে নেওয়া হলো এবং সারোয়ার তুষারকে আবার তার জায়গায় ফিরিয়ে আনা হলো। তিনি এই ঘটনা ঘটিয়েছেন কিনা, যে নারী এই অভিযোগ করলেন তিনি অভিযোগ করা শুধু না, তিনি সেই দলই করতে পারলেন না, এনসিপি থেকে পদত্যাগ করে চলে আসলেন। নারী নির্যাতনের এত বড় একটা অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষাপটেও যখন বহিষ্কারের ঘটনা ঘটল না, এবং এই ঘটনাটা বারংবার আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের ক্ষেত্রে। আমরা এর আগে যেটা দেখেছিলাম যে গুলশান চাঁদাবাজির যে চাঞ্চল্যকর ঘটনা, আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মীর বাসায় যে 40-50 লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় যারা গ্রেপ্তার হলেন, পুলিশের জালে আটকা পড়লেন, এরপরে আমরা দেখলাম কি সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটি স্থগিত করে দেওয়া হলো। তারপরে আবার কয়েকদিন আগে সেই কমিটি আবারও চালু করা হলো। এই ক্ষেত্রে আলোচনা ছিল যে এই কমিটি চালু করা হয়েছে উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা 2 জন, তাদের ইশারায়, এবং তারা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নির্বাচনের কার্যক্রমে ঝাঁপিয়ে পড়বেন। সেই নির্বাচনের কার্যক্রমে যেন তাদেরকে কাজে লাগানো যায়, সেই কারণেই এই কমিটি আবার চালু করা হয়েছে। এই ব্যাপারগুলো যদি চলে, এরা আদতে করছে কি? এরা আদতে যেটা করছে সেটা হচ্ছে যে জুলাই আন্দোলন নিয়ে ছেলে খেলা করছে, জুলাইকে বিক্রি করে এক ধরনের ব্যবসা করার চেষ্টা করছে কেউ কেউ, যেটা কোনোভাবেই কাম্য নয়। জুলাইকে বিসর্জন দেয়া, এই কর্মকাণ্ডের মাধ্যমে জুলাইকে বিসর্জন দেওয়ার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে একসময় অনেকেই বলার চেষ্টা করবে যে এরা তো সব এই মানে সন্ত্রাসী কার্যক্রম করেছে, এবং সন্ত্রাসী কার্যক্রম করে ওই অনুভূতিটাকে বিক্রি করে এখন ব্যবসা বাণিজ্য করছে। যে ব্যাপারটা আমরা দেখেছিলাম যে জুলাই আন্দোলনের কোনো নেতা আন্দোলনের পরপরই বলেছিলেন যে আমার মানিব্যাগ খুললে এখন কোনো টাকাই পাবে, আমার মানিব্যাগই নাই। সমন্বয়ক যাদের কথা আপনারা বলেন তাদের মানিব্যাগ খুললে 1-2 হাজার টাকার বেশি পাবেন না, তারা এতটাই গরিব, এতটাই সাধারণভাবে চলাচল করে। সেই কথা বলা নেতাকেও আমরা দেখেছি 150 গাড়ি নিয়ে এলাকায় শোডাউন করতে, তারপরে মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে, তারপরে নির্বাচনী হলফনামায় দেখলাম যে মাসে তাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম, কারো 36 লাখ, কারো 50 লাখ, কারো 98 লাখ টাকা পর্যন্ত সম্পদ, এবং কারো কারো বাবার চাইতে নিজের ইনকাম 18 গুণ বেশি। অথচ জাস্ট 1 বছর আগেই তারা ছাত্রত্ব শেষ করেছেন কেউ কেউ, এবং কেউ কেউ এসএসসি পাস, পেশা হিসেবে দেখাচ্ছেন লেখক। এসএসসি পাস লেখক হতেই পারে, এসএসসি পাস লেখক। আমাদের মানে যিনি বাউল সম্রাট লালন ফকির, তিনি তো শিক্ষিতই না, লেখাপড়াই জানতেন না। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি তো খুবই সামান্য লেখাপড়া করেছেন। সুতরাং লেখাপড়াটা ব্যাপার না, কিন্তু আপনি যখন বলবেন যে আপনার পেশা হচ্ছে লেখক, আপনার পেশা হচ্ছে পরামর্শক, একজন এসএসসি পাস লেখক তিনি মাসে লক্ষ লক্ষ টাকা লেখা দিয়ে ইনকাম করেন, যার কোনো বই বের হয় না এখন পর্যন্ত। একজন স্নাতক পাস ছেলে মাত্রই, যিনি অনার্স পাস করেছেন 1-1.5 বছর আগে, তিনি লক্ষ লক্ষ টাকা বেতনে পরামর্শক হিসেবে কাজ করছেন। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, মানে ব্যাপারটা অনেক প্রশ্নের জন্ম দেয় আসলে। যিনি কিনা মাত্র 10 মাস আগে বললেন তার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 সামথিং টাকা আছে, তিনি যদি আজকে মানে 10 মাস পরে বলেন যে আমার মাসে ইনকাম প্রায় 1.25 লাখ 1.5 লাখ টাকা, এবং পরামর্শ দিয়ে আমি সেই ইনকামটা করি, আমার হাতে নগদ আছে 36 লাখ টাকা 50 লাখ টাকা, তাহলে অনেকগুলো প্রশ্ন আসে। এবং এই প্রশ্নগুলো জন্ম হয়েছে বলে বৈষম্যবিরোধী আন্দোলন, এনসিপি, মানে জুলাই আন্দোলনের যারা শীর্ষ পর্যায়ে আছেন কিংবা আলোচিত পর্যায়ে আছেন তারা তো আছেনই। এই যে হবিগঞ্জের এই মাহাদি, তিনি যেভাবে ওসির সামনে অধ্যত্ব প্রকাশ করলেন, এই অধ্যত্ব প্রকাশের গ্রাউন্ডটা আসলে তাকে তৈরি করে দেয়া হয়েছে। তিনি দেখেছেন তার নেতারা কিভাবে চলেন, সুতরাং তাকেও এক ধরনের হ্যাডাম নিতে হবে, থানায় গিয়ে ওসির সঙ্গে বাহাদুরি করতে হবে, ওসিকে থ্রেট দিতে হবে। এই ব্যাপারগুলো যদি প্রতিষ্ঠিত হয়ে যায় নির্বাচনের প্রাককালে, আজকেও ডিএমপি কমিশনার যেটা বলেছেন যে পুলিশের আত্মবিশ্বাসের ক্ষেত্রে তিনি সাংবাদিকদের বলেছেন আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি
কন্ট্রোল করতে পারে। এই যে অবস্থা, মানে আত্মবিশ্বাস এতটাই ভঙ্গুর অবস্থায় গিয়েছে। এই ভঙ্গুর অবস্থায় কেন গিয়েছে? আমরা তো তৈরি করেছি সেটা। আমরা নানাভাবে পুলিশকে মানে আন্ডার এস্টিমেট করতে করতে পুলিশকে মানে এক পর্যায়ে একরকম দাসের পর্যায়ে নামিয়ে নিয়ে পুলিশের আত্মবিশ্বাসে যেভাবে আঘাত করেছি, এর দায় কিন্তু পুলিশের না, কোনোভাবেই এর দায় পুলিশের না, এর দায় আমাদের, আমরা যারা করেছি। এবং আমরা যারা করেছি তারা যদি দায় না নিই, তাহলে আগামীর বাংলাদেশটা যে পরিবর্তিত রাজনীতির স্বপ্ন আমাদেরকে দেখানো হচ্ছে কিংবা আমরা দেখছি, যে নতুন বন্দোবস্তের স্বপ্ন আমরা দেখছি, সেই বন্দোবস্ত মিথ্যা হয়ে যাবে, সেই বন্দোবস্ত অঙ্কুরেই শেষ হয়ে যাবে। আমার মনে হয় যে এখনই এই ব্যাপারে